তাহলে ভি ইকুয়াল টু এন ল্যামডা, এটা দিয়ে আমরা সূত্র করতেছিলাম। এখন আসো অগ্রগামী বা চলমান তরঙ্গ, আর হচ্ছে আরেকটা কি আছে বলো তো? উম ইয়া তরঙ্গ আছে, স্থির তরঙ্গ, তাই না? স্থির তরঙ্গ। এই দুইটার পার্থক্য পড়তে হবে এবং বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। তো অগ্রগামী তরঙ্গ, এখানে কি পড়বা? এটা একটা সমীকরণ আছে, সমীকরণটা কি? ওয়াই ইকুয়াল টু এ সাইন 2 পাই ল্যামডা ইন্টু ভিটি, তাই না? এখন এইটা হলো তোমার অগ্রগামী বা চলমান তরঙ্গ। এখানে বৈশিষ্ট্যগুলো কি কি? এটা মূলত আরও হইতে পারে, লম্বিকও হইতে পারে। আর অথবা লম্বিক দুইটাই হইতে পারে, ঠিক আছে? লম্বিক তরঙ্গ। আর এখানে প্রত্যেকটা কণার বিস্তার সমান, অর্থাৎ এ এ মানে বিস্তার, বিস্তার হলো কি? সমান। প্রত্যেকটা কণার বিস্তার সমান, এবং মাধ্যমের কণাগুলো কখনো কি থাকে না? স্থির থাকে না। মাধ্যমের কণাগুলো কখনো স্থির থাকে না। আচ্ছা, আর স্থির তরঙ্গে কি হয়? এর সমীকরণটা ওয়াই ইকুয়াল টু এ কজ, এটা কিন্তু কজের সমীকরণ, ঠিক আছে? 2 পাই/ল্যামডা ইন্টু ভিটি। এই স্থির তরঙ্গের ক্ষেত্রে কি হয়? এখানে বিস্তার এবং তরঙ্গ দৈর্ঘ্য দুইটাই কি হয়? সমান হইতে হবে। অর্থাৎ যে দুটো তরঙ্গ থাকবে তাদের বিস্তার এবং তরঙ্গ দৈর্ঘ্য সমান হবে, দুইটাই সমান হবে। বুঝতে পারছো? তারপরে সুস্পন্দ বিন্দুতে, সুস্পন্দ বিন্দুতে, এটা মনে হয় আমার সেটা ভুল লেখা আছিল, এটা ঠিক করে নিও। সুস্পন্দ বিন্দুতে পথ পার্থক্য কি? ল্যামডা/4 এর বীজের গণিতক হবে, কি হবে? বীজের গণিতক। আমার সেটা মানে জোর গণিতক লেখা আছে। আর নিস্পন্দ বিন্দুতে পথ পার্থক্য ল্যামডা/4 এর জোর গণিতক, এটা পড়বা। তারপরে আরেকটা জিনিস পড়বা, সেটা কি? পরপর দুটি, পরপর মানে তোমার এটা হলো সুস্পন্দ বিন্দু আর নিস্পন্দ বিন্দু। সুস্পন্দ বিন্দু, নিস্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দু, নিস্পন্দ বিন্দু। তাহলে দেখো, পরপর দুটা সুস্পন্দ বিন্দু, এটা একটা সুস্পন্দ বিন্দু, এটা একটা সুস্পন্দ বিন্দু। অথবা পরপর দুটা নিস্পন্দ বিন্দু, এটা একটা নিস্পন্দ বিন্দু, এটা একটা নিস্পন্দ বিন্দু। এদের মধ্যে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে পাই/2, ল্যামডা/2, ল্যামডা/2। আচ্ছা, তাহলে পরপর দুইটা সুস্পন্দ বিন্দু অথবা পরপর দুইটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? ল্যামডা/2। আর যদি বলে যে একটা সুস্পন্দ বিন্দু আর একটা নিস্পন্দ বিন্দু, এটার মধ্যে দূরত্ব কত? ল্যামডা/4। ল্যামডা/4। একটা সুস্পন্দ বিন্দু আর একটা নিস্পন্দ বিন্দু, এটা সুস্পন্দ বিন্দু, এটা নিস্পন্দ বিন্দু, মধ্য দূরত্ব কত? ল্যামডা/4। কখন ল্যামডা/2 বসাবা, ল্যামডা/4 বসাবা, এটা কিন্তু বুঝে করতে হবে, চিত্র দেখে বুঝে করতে হবে। আচ্ছা, এবার আসো ব্যতিচার। ব্যতিচার কি?
ব্যতিচার কে প্রমাণ করছে? উপরিপাতন নীতি। আহ কণাগুলোর উপরিপাতনের ফলে কি হয়? ব্যতিচার হয়। এটা কেন সৃষ্টি হয়? উপরিপাতনের ফলে। বিজ্ঞানী হাইগেন্স বিজ্ঞানী হাইগেন্স কি করছেন? এটা প্রমাণ করছেন, মানে প্রথমে দিছেন, তারপরে প্রমাণ করছেন হলো হেনরিক হার্টস। পরীক্ষামূলকভাবে প্রমাণ করছেন হেনরিক হার্টস। আচ্ছা, তারপরে তোমার ব্যতিচারের মধ্যে দুইটা ব্যতিচার আছে, একটা স্থানিক ব্যতিচার আর একটা কি কালিক ব্যতিচার। স্থানিক ব্যতিচার কোনটা? স্থির তরঙ্গ। কালিকটা হচ্ছে স্বরকল্প। কালিক এবং স্থানিকের উদাহরণগুলো পড়বা। তারপরে শব্দ তরঙ্গের তীব্রতা। তীব্রতাটা কি বলতো সূত্রটাকে? আই মানে তীব্রতা, আই ইকুয়াল টু কি তোমার ই ইন্টু ভি, অর্থাৎ তীব্রতা ইকুয়াল টু শক্তি ইন্টু আয়তন। তো এটাকে আমরা কি লিখতে পারি? এই যে এই পুরোটার মান 2 পাই স্কোয়ার এন স্কোয়ার এ স্কোয়ার রো ইন্টু ভি। এখানে জানতে হবে কি আমাদের, জানো? এন মানে কি? এন মানে কম্পাঙ্ক, এ মানে বিস্তার, হ্যাঁ, আর রো মানে কি? ঘনত্ব। তাহলে বিস্তার, এটা হলো তোমার কি বলে, এটা কম্পাঙ্ক, আর এটা হলো বিস্তার, এটা হলো ঘনত্ব, আর ভি মানে আয়তন। তো তীব্রতার পুরোপুরি সূত্র লিখলে আমাদের কি করতে হয়? নিচে আর স্কোয়ার লিখতে হয়। অর্থাৎ তীব্রতা কিন্তু 2 পাই এন স্কোয়ার এ স্কোয়ার রো ভি বাই আর স্কোয়ার। অর্থাৎ তীব্রতা আমাদের দূরত্ব, দূরত্বের কি বর্গের বাস্তানুপাতিক। তীব্রতা হচ্ছে দূরত্বের বর্গের বাস্তানুপাতিক, যার কারণে আমরা এককটা কি লিখি? ওয়াট পার মিটার স্কোয়ার, অথবা ওয়াট মানে জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড মিটার স্কোয়ার পার মিটার স্কোয়ার। ঠিক আছে, জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার। তাহলে এককটা আমাদের মনে রাখতে হবে। এখান থেকে এককটা আসে আর এখান থেকে প্রশ্ন আসে সম্পর্কটা। তাহলে তীব্রতার সম্পর্ক দূরত্বের সাথে বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আই সমানুপাতিক, মানে ব্যস্তানুপাতিক আর স্কোয়ার, তাই না? আচ্ছা, তারপরে কম্পাঙ্কের সাথে বর্গের সমানুপাতিক, বিস্তারের সাথে বর্গের সমানুপাতিক, এই দুইটা পড়তে হবে। কম্পাঙ্ক, বিস্তার এবং দূরত্ব, এই তিনটা সম্পর্ক আসে। কত গুণ বাড়াইলে কত গুণ বাড়ে, এরকম প্রশ্ন। তারপরে ফন, সন, এইসব কি? ফন মানে কি? এটা হলো তোমার শব্দ উচ্চতার একক। শব্দ উচ্চতার একককে বলা হয় ফন, তাই না? আর সন কি বলতো? সন কি? অর্থাৎ এই যে সন হচ্ছে তোমার 40 ডেসিবেলের ঊর্ধ্বে। কম্পাঙ্কটা কি হবে? 40 ডেসিবেলের ঊর্ধ্বে, ঊর্ধ্বে 1000 হার্জ বিশিষ্ট কম্পাঙ্ক, এটাকে বলা হয় সন। তাহলে সন কি ফন কি এটা একটু পড়বা। তারপরে প্রমাণ তীব্রতা কি? প্রমাণ তীব্রতা কি এটা একটু দেখতে হবে। যে 1000 হার্জ বিশিষ্ট কম্পাঙ্কের, 1000 হার্জ বিশিষ্ট
কম্পাঙ্কের 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার তীব্রতা। এটা হলো প্রমাণ তীব্রতা। তোমাদের একটা ছক আছে বইয়ের মধ্যে, ওই ছকটা পড়বা যে আমাদের সর্বনিম্ন সর্বনিম্ন আমরা কতটুকু শুনতে পাই, 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার থেকে শুরু করে সর্বোচ্চ কত তোমার, সর্বোচ্চ কত 1, তাই না? সর্বোচ্চ হচ্ছে 1। তাহলে তোমার 0 থেকে 120, 0 থেকে 120 বেল অথবা ডেসিবেল, অথবা 0 থেকে 12 বেল আমাদের সীমা, আমাদের শ্রাব্যতার সীমা কত, 10⁻⁻12 থেকে 1 ওয়াট পার মিটার স্কোয়ার। এটাকে আমরা বলবো 0 থেকে 12 বেল, অথবা 0 থেকে 120 ডেসিবেল। কারণ 1 বেল মানে হচ্ছে 10 ডেসিবেল। 1 বেল মানে কি 10 ডেসিবেল। তারপরে আমাদের কোন কোনটা মনে রাখতে হবে, সর্বনিম্ন শ্রাব্যতা সীমা মনে রাখতে হবে, সর্বোচ্চ মনে রাখতে হবে। তারপরে আমাদের স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের তীব্রতা কত, লাইব্রেরিতে কত, স্বাভাবিক কথাবার্তা, কলকারখানা, মাইকের আওয়াজ, এইসব তোমার মনে রাখতে হবে মানগুলা। তো আমার সেটা একটা ভুল আছে না, সেটা কি ছিল বলো তো? লাইব্রেরিটা মনে ভুল ছিল। লাইব্রেরিতে এটা হবে কি জানো, লাইব্রেরিতে 10⁻⁻8 এটা ঠিক করে নিও, আর ইকুয়াল টু 40 ডেসিবেল হবে। হ্যাঁ, তো এই যে তোমার এইটা মানে যে 40 ডেসিবেল, এটা আমরা কিভাবে বের করি বলো তো? এটা বের করার উপায় কি, এটার সূত্রটা কি বলছিলাম বলো তো? 10⁻12 - n। ঠিক আছে, তাহলে এখানে 10⁻12 - n, এর মান কত বসাবা, 8 বসাবা। তাহলে কত হয়, 4 × 10, তাহলে 40 ডেসিবেল। 10⁻⁻9 হলে কত হবে, তাহলে 10⁻12 - 9, তাহলে কত হয়, 30 ডেসিবেল। এর সূত্র হচ্ছে এইটা, মনে রাখবা যে যে কোনো তোমার তীব্রতা দেখ, যে কোনো তীব্রতা দেখ, তোমরা এই সূত্রটা ইউজ করবা। বুঝতে পারছো? তাহলে আমরা কিভাবে তীব্রতা থেকে ডেসিবেল বের করতে পারবো। তারপরে আমরা এগুলো মনে রাখবো। এবার আসলে তোমার পরবশ কম্পন এবং অনুনাদ কম্পন, অনুনাদ কি এবং পরবশ কি, এটা একটা পড়তে হবে। তাহলে অনুনাদ আর পরবশ, তাই না? অনুনাদের ক্ষেত্রে বিস্তার সর্বোচ্চ হয়, কি হয়, বিস্তারটা সর্বোচ্চ হবে এখানে, অর্থাৎ এর মানটা সর্বোচ্চ হবে, বিস্তার সর্বোচ্চ হবে। যেমন কম্পিত সুরশলাকা তুমি যদি টেবিলের মধ্যে চেপে ধরো, তাহলে যেটা হয় সেটা হলো অনুনাদ। আর পরবশটা কি, ভূমিকম্পের কারণে হয়, কিসের কারণে হয়, ভূমিকম্পের কারণে। তাহলে এখান থেকে একটা কথা আমরা পড়ি, সেটা কি, সকল অনুনাদই হচ্ছে পরবেশ কম্পন, কিন্তু সকল পরবেশ কম্পন অনুনাদ নয়। বুঝতে পারছো? তো সকল পরবেশ কম্পন অনুনাদ হতে পারে না, কিন্তু সকল অনুনাদ কম্পন পরবেশ কম্পন হয়। পরবেশ কম্পনে বিস্তার ছোট বড় হইতে পারে, বিস্তারের মান কি হইতে পারে, ছোট বা বড় হতে পারে, কিন্তু অনুনাদের ক্ষেত্রে বিস্তার সর্বোচ্চ হবে সব সময়, বিস্তার কি হবে, সর্বোচ্চ হবে। তারপরে আমাদের এই অনুনাদ এবং পরবেশের পরে যেটা আছে সেটা হলো বিট, বিটের প্রয়োগ। ঠিক আছে, বিটের প্রয়োগ, বিটের প্রয়োগটা কি, তোমার খনির মধ্যে আছে, খনির মধ্যে। তারপরে বাদ্যযন্ত্রে,
আর একটা কি আছে, সুর শলাকার মধ্যে, এটা হলো বিটের প্রয়োগ। এখন কখন কখন তোমার কম্পাঙ্ক কমে, কখন কখন কম্পাঙ্ক বাড়ে। তো আমাদের এটা শিখছিলাম যেটা হলো সুর শলাকার ভর এবং বিট। তো আমরা মনে রাখবো সুর শলাকার ভর আর বিট, আর এখানে লিখবো কম্পাঙ্ক। খেয়াল করো, সুর শলাকার ভর, বিট এবং কম্পাঙ্ক। যদি সুর শলাকার ভর বাড়ে, যদি বিট বাড়ে, যদি কি হয় বিটও বাড়ে, তাহলে কম্পাঙ্ক কমে। যদি সুর শলাকার ভর কমে, যদি বিটও কমে, যদি কি হয় বিটও কমে, তাহলে কি কম্পাঙ্ক কমে। তাহলে কোন কোন ক্ষেত্রে কম্পাঙ্ক কমে? ভর বাড়লে, বিট বাড়লে, ভর কমলে, বিট কমলে। বাকি কোন ক্ষেত্রগুলো আছে? ধরো এইটা বাড়ছে আর এইটা কমছে, এইটা কমছে, এইটা বাড়ছে, তখন কি হবে? কম্পাঙ্ক বাড়বে। তাহলে কোন কোন ক্ষেত্রে বাড়বে, কোন কোন ক্ষেত্রে কমবে, এটা আমরা মনে রাখবো। আচ্ছা, এটা বুঝতে কারো সমস্যা আছে থাকলে বইলো। তারপরে তোমাদের কিছু মুখস্থ বিষয় পড়তে হবে, যেমন টনিক, ত্রয়ী, সনোমিটার, গ্রামোফোন, তারপর ফোনোগ্রাফ, এই যে এগুলা পড়তে হবে, এগুলো থেকে প্রশ্ন আসে। অর্কেস্ট্রা কি, মেলোডি কি, বুঝতে পারছো? তো টনিক আছে না, টনিকটা কি? টনিকটা হচ্ছে সর্বাপেক্ষা কম কম্পাঙ্কের যেই সূচনা সুর হয়, মানে তুমি একটা সুর শুরু করছো, শুরু করার আগে তোমার তো ডাইরেক্ট তুমি চিল্লাবা না, প্রথমে তো আস্তে আস্তে উঠাবা সুরটা। তাহলে সর্বাপেক্ষা কম কম্পাঙ্কের যে সূচনা সুর, সর্বাপেক্ষা কম কম্পাঙ্কের সূচনা সুর, এটাকে বলা হয় টনিক। আর মেলোডি, মেলোডিটা কি বা সমতান কি, আর অর্কেস্ট্রা কি, এটা একটু খেয়াল করো। তুমি তুমি হচ্ছে খালি গলায় একটা গান গাইতেছো, সুর দিয়ে গাইতেছো, তো এইটাই হলো মেলোডি বা সমতান। আর বাদ্যযন্ত্র দিতেছো, গিটার, ঢোল, তবলা দিয়ে বাজাইতেছো, সাথে গান গাইতেছো, এটা হলো অর্কেস্ট্রা। অর্কেস্ট্রা হচ্ছে বাদ্যযন্ত্র বাজাইতেছো, সাথে গান গাইতেছো সুর দিয়ে, এটা হলো অর্কেস্ট্রা। তো অর্কেস্ট্রা হচ্ছে বাদ্যযন্ত্র থাকবে, সাথে কি থাকবে? মেলোডি থাকবে। ঠিক আছে? মেলোডি মানে তো খালি গলায় গান, খালি গলায় সুর দিয়ে গান, তাই না? খালি গলায় সুর দিয়ে গান, এটা হলো মেলোডি। আর তোমার হচ্ছে অর্কেস্ট্রা হচ্ছে বাদ্যযন্ত্র থাকলে যে মেলোডিটা হয় সেটা হচ্ছে অর্কেস্ট্রা। তারপরে তোমার ত্রয়ীটা কি? ত্রয়ীটা হচ্ছে তোমার তিনটা শব্দের অনুপাত, 5:4, 4:5:6, এই অনুপাতে সৃষ্ট শব্দ। যেমন এটা দিয়ে প্রশ্ন আসছিল ত্রয়ীর, 256:320:384, এটা একটা ত্রয়ী। বুঝতে পারছো? মানে একই, পার্থক্য একই থাকবে। যেমন এখানে পার্থক্য দেখো কত, 64। এখানে এটার পার্থক্য কত, 64, মানে পার্থক্য একই থাকতেছে। এটা হলো ত্রয়ী। তারপরে সনোমিটার, সনোমিটারটা কি? এটা হলো তোমার শব্দ আহ, বা স্বর পরিমাপক যন্ত্র, শব্দ বা স্বর পরিমাপক যন্ত্র, পরিমাপক যন্ত্র, সনোমিটার। আচ্ছা, গ্রামোফোন কি? গ্রামোফোন, গ্রামোফোনটা হচ্ছে উন্নত ধরনের ফোনোগ্রাফ। তো ফোনোগ্রাফটা কি? ফোনোগ্রাফটা হচ্ছে শব্দ গ্রহণ এবং পুনরুৎপাদন যন্ত্র। ফোনোগ্রাফটা হচ্ছে তোমার কি?
শব্দ গ্রহণ ও পুনরুৎপাদন যন্ত্র। আর সনোমিটারটা হচ্ছে শব্দ বা স্বর পরিমাপক যন্ত্র। ঠিক আছে। আর ফোনোগ্রাফটা হচ্ছে শব্দ গ্রহণ বা পুনরুৎপাদন যন্ত্র। আর গ্রামোফোনটা হচ্ছে এক ধরনের উন্নত ধরনের ফোনোগ্রাফ। গ্রামোফোনটা কি? উন্নত ধরনের ফোনোগ্রাফ। গ্রামোফোন হচ্ছে একটা ফোনোগ্রাফ। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে তোমাদের এই যে জানতে হবে সমায়ন কি। সমায়ন 1:1। তারপরে আহ, অষ্টক কি? অষ্টক হচ্ছে তোমার 2:1। তারপরে এই পঞ্চম কি? পঞ্চম পঞ্চম হচ্ছে তোমার 3:1। তারপরে গুরু তির্যক। গুরু তির্যক কি? গুরু তির্যক অনুপাতটা কত? 5:4। আর গুরু ষষ্ঠক হচ্ছে 5:3। গুরু ষষ্ঠক 5:3। বুঝতে পারছো? তাহলে এখান থেকে কি জানলাম? টনিক জানলাম, মেলোডি জানলাম। মেলোডি মানে সময় কি বলে, এই সমতান। মেলোডি মানে সমতান। তারপরে অর্কেস্ট্রা জানলাম। তারপরে জানলাম হচ্ছে ত্রয়ী, সনোমিটার, গ্রামোফোন, ফোনোগ্রাফ। আর তারপর হচ্ছে এই কি বলে এটার নাম, সমায়ন, অষ্টক, পঞ্চম, গুরু তির্যক, গুরু ষষ্ঠক। ঠিক আছে। আচ্ছা, এই জিনিসগুলো আমরা জানলাম। তারপরে স্বরসঙ্গতিটা কি? স্বরসঙ্গতি, স্বরসঙ্গতি এটা হচ্ছে তোমার 4:5:6:8 এই অনুপাতে থাকবে। ঠিক আছে। এই অনুপাতে চারটা শ্রুতিমধুর শব্দ, চারটা শ্রুতিমধুর শব্দ। এটা হলো তোমার কি বলতো? স্বরসঙ্গতি। আচ্ছা, এরপরে দেখো আমাদের আরো দুইটা সূত্র পড়তে হবে এখান থেকে। টানা তারের ক্ষেত্রে আমরা একটু আগে বলছিলাম যে টানা তারের ক্ষেত্রে কি হয় বলতো? টানা তারের ক্ষেত্রে আট তরঙ্গ তৈরি করা যায়, লম্বিক তরঙ্গ তৈরি করা যায়, দুইটা তরঙ্গই তৈরি করা যায়। তো টানা তারের ক্ষেত্রে সূত্রগুলা কি? দৈর্ঘ্যের সূত্র। কিসের সূত্র? দৈর্ঘ্যের সূত্র। এটা হলো তোমার কি? দৈর্ঘ্যের সূত্রের ক্ষেত্রে কি? এন সমানুপাতিক 1/L, অর্থাৎ দৈর্ঘ্যের সূত্র হয়ে গেল। তারপরে কি? টানের সূত্র। তাহলে এইটা কি? এন মানে কি? এন মানে কম্পাঙ্ক বলছিলাম না? তখনই কিন্তু বলছি যে এন মানে কম্পাঙ্ক, এফ মানে কম্পাঙ্ক। টানের ক্ষেত্রে টানের সূত্রটা কি বলতো? কম্পাঙ্ক ইকুয়াল টু কি? এই টানের ক্ষেত্রে √T, অর্থাৎ বর্গমূলের সমানুপাতিক। আর ভরের সূত্রটা কি? ভরের সূত্র এন সমানুপাতিক 1/√M, তাই না? আচ্ছা, তাহলে এই সূত্রগুলো পড়বা, সম্পর্কগুলো পড়বা। সম্পর্কগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তাহলে সূত্রটা দেখবা কোনটা দৈর্ঘ্যের সূত্র, টানের সূত্র, ভরের সূত্র। এখান থেকে সম্পর্ক আসবে। তা টান 4 গুণ করলে কম্পাঙ্ক কত গুণ হবে? ভর 4 গুণ করলে তোমার কম্পাঙ্ক কত গুণ হবে? দৈর্ঘ্য 2 গুণ করলে কম্পাঙ্ক কত গুণ হবে? এই প্রশ্নগুলো আসবে। হ্যাঁ, ঠিক আছে। এই প্রশ্নগুলো তোমাদের আসবে টানাতারের ক্ষেত্রে। আর এখানে সম্পর্কগুলা। তারপরে উম, খোলা নল এবং বদ্ধ নল এটা একটু পড়তে হবে। টানাতারের ক্ষেত্রে আমরা এটা পড়বো যে খোলা নল, বদ্ধ নল। হ্যাঁ, খোলা। ভালো আছেন ভাই? এই, ভালো আছি, তুই কেমন আছিস? এই তো। এখানে কেন ভাষণ দিতে আসছিস নাকি? আপনার ক্লাস করতে ইচ্ছা করতেছে। তুই ক্লাস করে কি করবি বেটা? তুই মেডিকেলের পড়া পর। আরে পড়তে আসছি। হুম, পড়তেছ? সামনে আমার ইয়েতে দিব না, ডাবিতে দিব না। চাবিতে কেন দিবি? এমনি সময় কাটতেছে না।
তো কষ্ট করার কি দরকার, শুয়ে আছো, কষ্ট শুয়ে করি, থাক। কষ্ট করি ভাই, ওই ভাই মিশনি। এই যে সামনে পরীক্ষা হইব, ভার্সিটি ঘুরে আসবো গিয়ে। দে, তোর মন চাইলে দে। দেখ, খোলা নল, বদ্ধ নল। খোলা নলের ক্ষেত্রে অনুপাত কি হবে? অনুপাতটা হবে 1:2, 2:3:4, অর্থাৎ এখানে জোড় বিজোড় দুইটাই থাকবে। এটা হলো গুণিতকটা কি থাকবে খোলা নলের ক্ষেত্রে? সুরের গুণিতকটা কি হবে, মানে হারমোনিকের যে গুণিতকটা, হারমোনিক গুলো তোমার জোড় বিজোড় দুই ধরনের হইতে পারে। ঠিক আছে? অর্থাৎ 1:2, 2:3:4, জোড় বিজোড় দুইটাই হইতে পারে। আর বদ্ধ নলের ক্ষেত্রে কি হয় বলতো? বদ্ধ নলের ক্ষেত্রে শুধু তোমার হচ্ছে মনে হয় ইয়া হয়, বিজোড়টা হয় 1:3:5:7। অর্থাৎ হারমোনিক গুলো বিজোড় হয়। বিজোড় মানে অযুগ্ম, অযুগ্ম মানে বিজোড়, তাই না? অযুগ্ম গুণিতক মানে হচ্ছে বদ্ধ নলে হয় হারমোনিক গুলা। আর খোলা নলে হচ্ছে তোমার কি, জোড় বিজোড় দুইটা থাকতে পারে। তাহলে এখান থেকে এই প্রশ্নটা আসতে পারে, এর বাইরে কোনো আশা করি আসবে না। এরপরে তোমাদের অলরেডি আমি তোমাদের তীব্রতা যদি আসে, তীব্রতা আসলে কিভাবে ডেসিবেলে বের করতে হয় এটা আমরা দেখাই দিছি, যে 10 × 12 - n, অর্থাৎ এখানে n এর মানটা বসাই দিবা, তোমার কি হয়ে যাবে, ডেসিবেলটা বের হয়ে যাবে। তবে মনে রাখবা, যদি তোমার কখনো এরকম হয় যে তোমার তীব্রতা দেওয়া আছে তীব্রতা 10 × 12, এই তীব্রতা 12 না, সরি, 10 ধরো, তীব্রতা 10 × 10 ওয়াট/মিটার স্কয়ার দেওয়া আছে। পরবর্তীতে এটা দ্বিগুণ হয়েছে, কি হয়েছে, এটা দ্বিগুণ হয়েছে। তাহলে কি হবে তীব্রতা তোমার ডেসিবেলে কত হবে? তখন আমরা উত্তর বের করবো কিভাবে? আগের মতোই করব, যে 10 × 12 - n এ পর্যন্ত আমরা করব। তাহলে n এর মান কত, 10, 10, 10 বসাইলাম, তাহলে কত হয়, 20, 20 ডেসিবেল, সাথে 3 যোগ করব। ঠিক আছে? 3 যোগ করলে আমাদের হয়ে যাবে, যেহেতু দ্বিগুণ করছি, কি করছি, দ্বিগুণ করছি। অর্থাৎ দ্বিগুণ করা মানে কি, 2 × 10⁻⁻10 এরকম হয়ে গেছে না? এরকম হয়ে গেছে। অর্থাৎ দ্বিগুণ করা মানে হচ্ছে তুমি 3 যোগ করে দিবা বের করার পরে, যদি তোমার তীব্রতা দেওয়া থাকে এইভাবে, পাওয়ার দিয়ে দেওয়া থাকে। যদি পাওয়ার দিয়ে না দেওয়া থাকে, শুধুমাত্র বলে যে আগে ছিল 30, এখন হয়ে গেছে 60 তীব্রতা, তাহলে কত হবে ডেসিবেলে, মানে 30 থেকে 60 হয়ে গেছে, তাহলে তোমরা কি করবা, জাস্ট 3 বলবা, উত্তর কি বলবা, 3 ডেসিবেল। তাহলে করা লাগবে না। ধরো তোমার 30 ছিল, 60 হয়ে গেছে তীব্রতা, তোমাকে বলতেছে ডেসিবেলে কত হবে, তাহলে উত্তর কত বলবা, 3 ডেসিবেল। এছাড়া যদি পাওয়ার দিয়ে থাকে, তাহলে অবশ্যই দ্বিগুণ করার পরে আগের মতোই করবা, জাস্ট 3 যোগ করবা। এইটাই, এভাবে অঙ্ক আসতে পারে, এর বাইরে আশা করি আসবে না এরকম অঙ্ক। তো ঢাবিতে তুই পরীক্ষা দিবি, তুই কি ম্যাথ দেখাবি? জি ভাই। এখানে ম্যাথ করতেছস? হ্যাঁ। কি লেগে তোর পরীক্ষা দেওয়া লাগবে, বলাবান চান্স পায় না, ওরা পরীক্ষা দেবো, তুই চান্স পাওয়ার পরে পরীক্ষা দিবি, ফাইজলামি করস। নদাই খালি সিট নষ্ট কর। চান্স পেয়েছি আমি। হ্যাঁ, কই চান্স পেয়েছি আমি? বুঝি না। চান্স কই পেয়েছি? কেন তুই চান্স পাস নাই? চান্স পাই তো তুই পরীক্ষা দিবি কেন? মেডিকেলে চান্স পাইছিস আবার কই চান্স পাইলাম? যশোর, যশোর মেডিকেলে পাইলাম। যেই মেডিকেলে পা, তুই তো মেডিকেলে পড়বি, ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবি কেন? আমি পরীক্ষা দিতে পারতাম না? আমার পরীক্ষার প্রশ্ন সলভ করতে? আপনি তো এমএমসি তে আসছেন, এমএমসি তে পাইছেন। হ্যাঁ, আমি দিতে পারছি। জেনেই পা, তুই তো পড়বি মেডিকেলে, তুই কি লেগে পরীক্ষা দিবি শুধু শুধু যায় পোলাপানের সাথে? এটা একটা ফ্লেক্স নিবি যে আমি চান্স পাইছি ঢাকা ভার্সিটিতে, নাকি? মেডিকেলে পাই তো প্র্যাকটিস নিতাম না, ওইটা নিয়ে দেখি নিতে পারি কিনা। এত কমের মধ্যে
যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে এতদিন ধরা, তারা তোমরা ছেড়ে দিব? হ্যাঁ, আচ্ছা দেখি না, ওইটা তো চ্যালেঞ্জ, এটা তো মজা। এটা এতদিন দেখি। ধরে যারা প্রিপারেশন নিচ্ছে ইঞ্জিনিয়ারিং, তারা তো প্রায় 20,000-এর মতো পরীক্ষা দিবে। তো 20,000-এর মধ্যে ইঞ্জিনিয়ারিং পড়ে আমার দুইটা মেডিকেলে চান্স ফেলতে পারে, আমরা কিন্তু পারতাম না। ম্যাথ দাগাইলে টাফ হবে, ম্যাথ না দাগাইলে সহজ হবে। আমার ম্যাথ দেখানো লাগবো, কারণ আমার ম্যাথ হলো মেইন সাবজেক্ট, বায়োলজি অপশনাল। তাইলে তো তুমি শেষ, দাগাইতে হবে ম্যাথ। তো দেখা যাক, পরীক্ষার আগে তো কওয়া যায় না। দিয়া নেই। এইটাই শুধু দে, আর কোনো কিছু দেওয়ার দরকার নাই, ডিউ বাদে আর কোনো পরীক্ষা দেওয়ার দরকার নাই। শুধু শুধু আর কোথাও দিব না, চলো এইটাই দিব। ডিউটা দেওয়া উচিত বলে, মানে ডিউটা একটা ঐতিহাসিক পরীক্ষা, তো দেওয়া উচিত। ওইটাই। আর এটা ময়মনসিং হইতেছে, তো আমার কোথাও যাওয়া লাগতেছে না। হ্যাঁ, দে, সমস্যা নাই, আমি দিই নাই, আমি ইচ্ছা করে দিই নাই। তবে আপনি তো ভাই ভালো মেডিকেলে চান্স পেয়েছেন, আপনার সমস্যা কি? তবে বেশি ভালো মতো পুরা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিও না, এত কষ্ট করার দরকার নাই। এত কষ্ট কি, খালি ম্যাথ করতেছে, ওইটি তো পারবো, সমস্যা নেই। ঠিক আছে, আজকে তাহলে ক্লাস শেষ মোটামুটি, এগুলাই, কোনো সমস্যা থাকলে আর জানাই। আপনার সাথে কথা হচ্ছে একটু, মানে মেসেঞ্জারে আসেন না? হ্যাঁ, একটু মেসেঞ্জারে আসে আপনার সাথে কথা হচ্ছে। আচ্ছা ঠিক আছে।